আজকের ক্লাসে আমরা মাইক্রোমিনারেল আয়রন সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা হোয়াট ইজ আয়রন এই সম্পর্কে জেনে নেব। দেখো বলেছে আয়রন ইজ ক্লাসিফাইড অ্যাজ আ মাইক্রোমিনারেল, মানে আমরা মিনারেলকে দুটো ভাগে ভাগ করতে পারি, ম্যাক্রোমিনারেল অ্যান্ড মাইক্রোমিনারেল। তাহলে আয়রনকে কার আন্ডারে রাখা হচ্ছে? মাইক্রোমিনারেলের আন্ডারে রাখা হচ্ছে। অলসো কল্ড আ ট্রেস মিনারেল because the body requires it in small amount. কেন এটাকে আমরা মাইক্রোমিনারেল বা ট্রেস মিনারেলের আন্ডারে রাখছি? এই কারণের জন্যই, কারণ আমাদের হিউম্যান বিং এর বডিতে এর রিকোয়ারমেন্ট খুবই স্মল বা খুবই মাইনিউট অ্যামাউন্টে হয়ে থাকে। Despite the small quantity needed, iron plays a critical role in several vital functions. যদিও এটা খুবই স্বল্প মাত্রায় প্রয়োজন হয় আমাদের বডিতে, কিন্তু তাও আয়রন কি করে থাকে? অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে আমাদের বডিতে। অতএব আমরা বলতে পারি আয়রন হচ্ছে একটি ইম্পর্টেন্ট মাইক্রোমিনারেল বা ট্রেস মিনারেল, যেটা কি করছে আমাদের বডিতে অনেক গুরুত্বপূর্ণ ফাংশনস প্লে করছে এবং আমাদের বডিকে সঠিক সুস্থভাবে ফাংশন করতে হেল্প করছে। ফাংশনস অফ আয়রন। এখন আমরা আয়রনের কিছু বেসিক ফাংশনস নিয়ে আলোচনা করে নেব। প্রথমেই বলেছে দেখো অক্সিজেন ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ, অক্সিজেনের প্রপার ট্রান্সপোর্টেশন এবং তাকে স্টোর করা আমাদের বডিতে। তো এর জন্য কি হচ্ছে দেখো, এর আন্ডারে দুটো আবার ক্লাসিফাই করা আছে, দুটো সাব পয়েন্ট। একটাকে বলা হচ্ছে হিমোগ্লোবিন ফর্মেশন এবং সেকেন্ডটিকে বলা হচ্ছে মায়োগ্লোবিন ফর্মেশন। তাহলে হিমোগ্লোবিন ফর্মেশনে কি বলছে যে আয়রন ইজ দ্য কি কম্পোনেন্ট অফ হিমোগ্লোবিন। আমরা জানি হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন যেটা রেড ব্লাড সেলসের মধ্যে প্রেজেন্ট থেকে থাকে, এবং এই হিমোগ্লোবিন যে প্রোটিনটা তার মধ্যে গ্লোবিন পার্টটা প্রোটিন হলেও হিম পার্টটাই হচ্ছে আয়রন। তাহলে হিমোগ্লোবিন তৈরি হওয়ার জন্য আমার আয়রন প্রয়োজন। আর এই হিমোগ্লোবিনের ফাংশন কি বলছে? ইট ক্যারিজ অক্সিজেন ফ্রম দ্য লাংস টু দ্য বডিজ টিস্যুস। আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, রেসপিরেশন হচ্ছে, তো আমরা লাংসের থ্রু দিয়ে কি হচ্ছে অক্সিজেন যে আমরা নিচ্ছি সেটা অল ওভার দ্য বডি টিস্যুতে ছড়িয়ে দিতে, স্প্রেড আউট করতে, ক্যারি করতে কে হেল্প করছে? এই হিমোগ্লোবিন। নেক্সট বলছে মায়োগ্লোবিন ফর্মেশন। আয়রন ইজ অলসো ফাউন্ড ইন মায়োগ্লোবিন, আ প্রোটিন দ্যাট স্টোরস অক্সিজেন ইন দ্য মাসেল সেলস। মানে এই আয়রন কি করে? আরেক ধরনের প্রোটিনের ফর্মেশনে হেল্প করে, যাকে বলা হচ্ছে মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিনটা কি করছে? মাসেল সেলসের মধ্যে অক্সিজেনকে স্টোর করে রাখতে সাহায্য করছে, দ্যাট অ্যালাউস them to function even when oxygen levels are low. যখন আমাদের বডিতে অক্সিজেনের যে লেভেল সেটা কমে যাচ্ছে, সেই সময় ওই স্টোর হয়ে থাকা অক্সিজেন গুলোকে যাতে বডি ইউজ করতে পারে, বডি যাতে অক্সিজেনের সাপ্লাইটা কন্টিনিউ রাখতে পারে, তো সেই ক্ষেত্রে কাজ করছে। নেক্সট আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশনস অফ আয়রন সম্পর্কে জেনে নেব। দেখো নেক্সট ফাংশন বলেছে এনজাইমেটিক রিঅ্যাকশনস। Iron containing enzymes are involved in a wide range of metabolic processes. মানে আয়রন কন্টেনিং এনজাইমস যেগুলো থেকে থাকে তারা অনেক রকম মেটাবলিক রিঅ্যাকশনের সঙ্গে যুক্ত থাকে এবং অনেক মেটাবলিক প্রসেসকে ওরা ফেসিলিটেট করে থাকে, ইনক্লুডিং এনার্জি প্রোডাকশন। এনার্জি প্রোডাকশনে তারা হেল্প করছে, ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করছে, অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস এবং আরো অন্যান্য রকম ইম্পর্টেন্ট ফাংশনস প্লে করছে। নেক্সট ইমিউন ফাংশন। Iron plays role in the development and function of immune cells such as white blood cells and also supports the production of antibodies. তাহলে আয়রন কি করে থাকে? আমাদের বডিতে যে সমস্ত সেলস যারা আমাদের বডিতে ইমিউনিটি প্রোভাইড করছে তাদের প্রপার প্রোডাকশন, ডেভেলপমেন্ট সেটাতে হেল্প করছে। এছাড়াও অ্যান্টিবডির প্রপার ফর্মেশনেও কিন্তু গুরুত্বপূর্ণ ফাংশন প্লে করছে। নেক্সট বলেছে ইট অলসো হেল্পস ইন দ্য নার্ভ ট্রান্সমিশন। তাহলে নার্ভের প্রপার যে নার্ভ ইম্পালস গুলি রয়েছে সেগুলোকে একটি নার্ভ থেকে আরেকটি নার্ভের মধ্যে বা একটা নিউরন থেকে আরেকটি নিউরনের মধ্যে প্রপার কন্ডাকশন
এই যে কন্ডাকশন বা ট্রান্সমিশন তাতে হেল্প করছে কে আয়রন। নেক্সট ইট এইডস ইন দ্য সিনথেসিস অফ সার্টেন হরমোনস, কিছু সার্টেন হরমোনসের প্রপার সিনথেসাইজেশন বা জেনারেশনেও কি করে থাকে আয়রন গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। নেক্সট রয়েছে ডায়েটারি সোর্সেস, মানে আয়রনের ডায়েটারি সোর্সেস কি কি পড়ে নেব এখন আমরা। তো আয়রনের ডায়েটারি সোর্সেসকে আমরা দুটো ভাগে ক্লাসিফাই করে নিতে পারি, একটাকে বলা হয় হিম আয়রন, আরেকটিকে বলা হয় নন হিম আয়রন। হিম আয়রন দেখো লেখায় রয়েছে যখন আমরা অ্যানিমাল ফুড প্রোডাক্ট বা অ্যানিমাল সোর্সেস থেকে ফুডকে কালেক্ট করছি এবং ডায়েটে ইনক্লুড করছি তাদেরকে আমরা হিম আয়রন বলছি, যেরকম রেড মিট, পোলট্রি, ফিশ। এবং যেটা প্লান্ট সোর্সেস থেকে কালেক্ট করছি তাদেরকে আমরা বলছি নন হিম আয়রন। এর আন্ডারে কি কি ফুড প্রোডাক্ট রয়েছে, বিনস, লেন্টিলস, চিকপিস, টোফু, স্পিনাচ, ডার্ক লিফি গ্রিনস, নাটস, সিডস, হোল গ্রেন অ্যান্ড ফর্টিফাইড সিরিয়ালস। এবার যদি তুমি এদের দুটোকে কম্পেয়ার করো তাহলে অবশ্যই বুঝতেই পারছো যেহেতু অ্যানিমাল ফুড থেকে আমরা কালেক্ট করছি এবং অ্যানিমাল ফুডের মধ্যে এক্স্যাক্টলি হিম ফর্মেই আয়রনটা প্রেজেন্ট রয়েছে, তাহলে অ্যানিমাল ফুড থেকে যখন আমরা ডায়েটের মধ্যে সেই পার্টিকুলার ফুডকে ইনক্লুড করব সেটা কিন্তু আমাদের বডিতে বেটার অ্যাবজর্ব হবে অ্যাজ কম্পেয়ার টু প্লান্ট সোর্সেস থেকে বা নন হিম আয়রন থেকে যেটা আমরা ইনটেক করব ডেলি ডায়েটে। এখন আমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং অ্যাবজর্পশন অফ আয়রন, মানে আয়রনের অ্যাবজর্পশনে কোন কোন ফ্যাক্টরগুলো রেসপন্সিবল হচ্ছে, কোন কোন ফ্যাক্টর কি কিভাবে ইম্প্যাক্ট ফেলছে বা এফেক্ট করছে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা অ্যাবজর্পশন এনহ্যান্সার মানে আয়রনের অ্যাবজর্পশনকে কারা প্রমোট করছে বা ইনক্রিজ করছে সেই সম্পর্কে জেনে নেব। দেখো কি কি ফ্যাক্টরস বলেছে। প্রথমেই বলেছে ভাইটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, বলছে it enhances conversion of the ferric iron to more absorbable ferrous form, মানে কি হয়ে থাকে আমরা আমাদের ডায়েটে যখন ফুড ইনটেক করি আয়রন কন্টেনিং, তো স্পেশালি সেখানে কিছু কিছু ফুড জেনারেলি সেটা প্লান্ট বেসড হয়ে থাকে, তো সেই ধরনের ফুডের মধ্যে জেনারেলি সেটা কি ফর্মে থেকে থাকে, ফেরিক ফর্মে থেকে থাকে। তো সেই ফেরিক ফর্মে যখন প্রেজেন্ট থাকছে ওই পার্টিকুলার আয়রনটা আমাদের বডিতে সঠিকভাবে অ্যাবজর্ব হয় না। এই অবস্থায় যদি ওই ফুডের সাথে আমরা যদি এরকম ভাইটামিন সি কে ইনক্লুড করে নিই তাহলে কি হবে, ওই ফেরিক আয়রনটা ভাইটামিন সি এর কন্ট্যাক্টে এসে ফেরাস ফর্মে কনভার্ট হয়ে যাবে, যেটা অনেক বেশি আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, তো এরকম ভাইটামিন সি আমরা সাইট্রাস ফ্রুটস থেকে পেতে পারি, টমেটো, বেল পেপার আরো অন্যান্য সোর্সেস থেকে পেতে পারি। নেক্সট ফ্যাক্টর যেটা ইনক্রিজ করছে আয়রনের অ্যাবজর্পশনকে সেটা বলছে এমএফপি ফ্যাক্টর, মিট, ফিশ অ্যান্ড পোলট্রি। তো আমরা জানি এগুলো অবভিয়াসলি হচ্ছে অ্যানিমাল সোর্সেস। অ্যানিমাল সোর্সেসের মধ্যে হিম আয়রন প্রেজেন্ট থেকে থাকে। তো আমরা নর্মালি যখন ডায়েট ইনটেক করব তখন এই ধরনের ফ্যাক্টর কি করবে, আমাদের বডির মধ্যে আয়রনের প্রপার অ্যাবজর্পশনকে প্রমোট করবে। নেক্সট, অ্যাসিডিক এনভায়রনমেন্ট ইন দ্য স্টমাক, স্টমাক অ্যাসিড হেল্পস কনভার্ট আয়রন টু ইটস অ্যাবজর্বেবল ফর্ম। তাহলে আমাদের স্টমাকের মধ্যে যে HCl থেকে থাকে সেটা কি করে, পিএইচ কে লো করে দেয়। তাহলে লো পিএইচ বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট কি করে, আমাদের আয়রনকে সঠিকভাবে কনভার্ট করতে বা সঠিকভাবে অ্যাবজর্ব করতে হেল্প করছে বডিতে। নেক্সট, ফার্মেন্টেড ফুডস, বলছে ইমপ্রুভ বায়ো অ্যাভেলেবিলিটি অফ আয়রন বাই রিডিউসিং ফাইটেটস। জেনারেলি ফাইটেটস কোথায় প্রেজেন্ট থাকে, প্লান্ট সোর্সেস যে সমস্ত ফুড আমরা কালেক্ট করছি সেইখানে। তো তাদের মধ্যে ফাইটেট কি থাকে, একটা ইনহিবিটিং ফ্যাক্টর হিসেবে প্রেজেন্ট থেকে থাকে যেটা আয়রনের অ্যাবজর্পশনে বাধা দান করে। তাহলে আয়রনের অ্যাবজর্পশনটাকে প্রমোট করতে গেলে তখন সেই ধরনের প্লান্ট প্রোডাক্টকে আমরা ফার্মেন্ট করে নিতে পারি, যেটা ফাইটেটের মাত্রাকে কমিয়ে দেবে এবং আয়রনের অ্যাবজর্পশনকে প্রমোট করবে। এছাড়াও অর্গানিক অ্যাসিড লাইক ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো অনেক ফ্রুটসের মধ্যে বা অনেক ডেয়ারি প্রোডাক্টসের মধ্যে প্রেজেন্ট থেকে থাকে, যারা আয়রনকে প্রপার ওয়েতে বডিতে অ্যাবজর্ব করতে সাহায্য করছে। নেক্সট রয়েছে অ্যাবজর্পশন ইনহিবিটার্স, মানে আরো কিছু ফ্যাক্টরস রয়েছে যারা কি করে দিচ্ছে, অ্যাবজর্পশনকে বাধা দিচ্ছে, মানে আয়রনকে সঠিকভাবে অ্যাবজর্ব হতে দিচ্ছে না। প্রথমেই বলেছে দেখো ফাইটেটস ফাউন্ড ইন দ্য হোল গ্রেনস, লেগিউমস, নাটস অ্যান্ড সিডস। বললাম যেগুলো আমরা প্লান্ট থেকে কালেক্ট করে থাকি সেই ধরনের সোর্সেসের মধ্যে ফাইটেট প্রেজেন্ট থাকে, যারা কি করে এক্সেস অ্যামাউন্টে যদি আমরা ডায়েটে ইনক্লুড করি এই ধরনের ফুড প্রোডাক্টকে
তাহলে কি হবে, কিন্তু আয়রন সঠিকভাবে অ্যাবজর্ব হবে না। নেক্সট হচ্ছে পলিফেনলস, প্রেজেন্ট ইন টি, কফি, রেড ওয়াইন অ্যান্ড সাম ভেজিটেবলস লাইক স্পিনাচ, এদের মধ্যে প্রেজেন্ট থাকতে পারে এই ধরনের পলিফেনলস। দে স্ট্রংলি ইনহিবিট আয়রন অ্যাবজর্পশন, এরাও কি করে, আয়রনের অ্যাবজর্পশনে বাধা দান করে। নেক্সট ক্যালসিয়াম competes with iron for absorption found in dairy products and calcium supplements, মানে আমরা যদি এমন একটা ডায়েটকে সাজাই বা ডায়েটকে প্ল্যান করছি সেখানে ক্যালসিয়াম আয়রন দুটোই প্রেজেন্ট রয়েছে, তখন কি হচ্ছে, ওই ক্যালসিয়ামটা যদি ডায়েটের মধ্যে প্রেজেন্ট থাকে সেটা আয়রনের সাথে কম্পিটিশন করছে এবং তার ফলে কি হচ্ছে, আয়রনের অ্যাবজর্পশন হওয়ার চান্সেসটা অনেকটা কমে যাচ্ছে। তাহলে এরকম ভাবে এক্সেস অ্যামাউন্টে যদি ক্যালসিয়াম ফুড বা ক্যালসিয়াম কন্টেনিং ফুড বা ডেয়ারি প্রোডাক্টস বেশি অ্যামাউন্টে প্রেজেন্ট থেকে থাকে, তাহলে আমাদের ডায়েটের মধ্যে যেগুলো আয়রন কন্টেনিং ফুড রয়েছে তাদের লেস চান্সেস থাকে বডিতে অ্যাবজর্ব হওয়ার। নেক্সট অক্সালেটস ফাউন্ড ইন দ্য স্পিনাচ, বিট গ্রিনস অ্যান্ড সার্টেন নাটস, দে বাইন্ড আয়রন অ্যান্ড লিমিট অ্যাবজর্পশন। তাহলে এই ধরনের প্লান্ট সোর্সেস থেকে পাওয়া ফুডের মধ্যে অক্সালেট প্রেজেন্ট থাকে যারা আয়রনকে বাইন্ড করে নিচ্ছে এবং অ্যাবজর্পশন হতে দিচ্ছে না বডিতে। এছাড়াও এক্সেসিভ ফাইবার, হাই ফাইবার ডায়েটস ক্যান ট্র্যাপ আয়রন অ্যান্ড রিডিউস অ্যাবজর্পশন। তাই একই রকম ভাবে ফাইবারও কি করবে, যে বেশি পরিমাণে যদি ডায়েটে প্রেজেন্ট থাকে তারা আয়রনকে ট্র্যাপ করে নেয় এবং অ্যাবজর্পশন হতে দেয় না। নেক্সট জিঙ্ক সাপ্লিমেন্টস বলছে ক্যান ইন্টারফেয়ার উইথ আয়রন অ্যাবজর্পশন ওয়েন টেকেন টুগেদার। ঠিক একই রকম ভাবে যেরকম ক্যালসিয়াম বললাম, তো একই রকম ভাবে সাইমালটেনিয়াসলি তুমি একই সাথে নিয়ে নাও, তাহলে কি হয়, জিঙ্ক এর হাই ডোজ কি করতে পারে, আয়রনের অ্যাবজর্পশনকে কমিয়ে দিতে পারে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।